প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সহকারী প্রধান শিক্ষক তপনজ্যোতি বসাক তপু। তোমরা ইতিমধ্যেই আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের বেশ কয়েকটি অনলাইন ক্লাস দেখেছো। আজও আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি নিয়ম তোমাদেরকে দেখাবো, যে নিয়মের ভিতরে অনেকগুলো নিয়ম আছে এবং নিয়মটা বেশ কঠিনও। সেটা হচ্ছে ইফের নিয়ম। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। আমি নিয়মের কিছু অংশ অলরেডি বোর্ডে লিখে রেখেছি। আমি দেখতে পাচ্ছি এখানে আছে ইফ যদি সাবজেক্ট অভিন্ন এবং সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? কমপ্লেক্সে ইফ তারপরে একটা শর্তের একটা অংশ থাকবে। ইফ মানে যেহেতু যদি, তার মানে এখানে একটা শর্ত থাকবে এবং শর্তের একটা ফল থাকবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের যদি ইফ থাকে এবং তারপর এটার সাবজেক্টটা যদি আমাদের সেকেন্ড পারসন হয় এবং দুটো পাশে অবশ্যই অভিন্ন সাবজেক্ট যদি হয়, সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় আমরা যেটা করব, শর্ত অংশটাকে ইম্পারেটিভ করব। ইম্পারেটিভ করব মানে কি? ইম্পারেটিভ করব এর মানে হচ্ছে আমি সেই বাক্যটিকে শুরু করব মেইন ভার্ব দিয়ে, তাহলে সেটা ইম্পারেটিভ হয়ে যাবে যেহেতু সাবজেক্ট আমার সেকেন্ড পারসন আছে। তারপর আমি দিব অ্যান্ড এবং তারপর ফল। এভাবে আমাদের এটুকু হয়ে যায়। এখন আরেকটি কথা থাকে, ইফের পরে যদি আমাদের একটি নেগেটিভ শর্ত থাকে তাহলে কি হবে? থাকতেই পারে, যদি তুমি এটা না করো তাহলে এটা হবে। এমন যদি হয় তাহলে সেটা কি হবে? ইফ প্লাস নেগেটিভ শর্ত অথবা আনলেস। আমরা জানি ইফ অর্থ যদি এবং আনলেস অর্থ যদি না। তাহলে ইফ প্লাস নেগেটিভ শর্ত যদি যেটা হবে, আনলেস থাকলেও সে একই রকম হবে, নেগেটিভ একটা শর্ত থাকবে। তারপর হবে একটা কমা এবং তারপর হবে ফল। তো সেইটুকু অংশটুকুকে যদি আমি কম্পাউন্ড করতে যাই, সেটা আমরা করব শর্ত অংশের অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ। অর্থাৎ এইখানে যে নেগেটিভ অংশটুকু ছিল, নেগেটিভ অংশ বাদ দিয়ে আমরা শুধু মেইন ভার্ব দিয়ে শুরু করে দেব। তারপর দিব আমরা অর এবং তারপর দিব ফল। এছাড়া আমি আরেকভাবে করতে পারি, শর্ত অংশকে নেগেটিভ ইম্পারেটিভ করতে পারি। অর্থাৎ আমি শর্তের যে মেইন ভার্বটা আছে তার আগে ডোন্ট বসিয়ে দিব। ডোন্ট বসিয়ে দিয়ে আমরা সেটাকে নেগেটিভ ইম্পারেটিভ করতে পারি এবং তারপর অ্যান্ড এবং তারপর আমরা ফল লিখতে পারি। আমি যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা মনে হয় আর তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। If you work hard, you will succeed. যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে বা সফল হবে। যদি এই বাক্যটিকে আমি কম্পাউন্ডে পরিণত করি তাহলে কি হবে? ওয়ার্ক হার্ড and you will succeed. আমাদের খুব একটা কঠিন হয় না। যদি এই বাক্যটি বা এই ধরনের একটি বাক্য থাকে নেগেটিভ শর্ত দিয়ে বা আনলেস দিয়ে, সেক্ষেত্রে আমরা কী করব? আমি যদি এটাকে আমি লিখি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, comma, you will fail. এই বাক্যটি আনলেস দিয়ে যদি থাকতো তাহলে সেটা কি হতো? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, you will fail. এই দুটো বাক্যই কিন্তু কমপ্লেক্সে আছে। এখন যদি আমি এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে যাই তাহলে আমি কি করতে পারি? ওয়ার্ক হার্ড or you will fail. আবার যদি আমি এটাকে নেগেটিভ ইম্পারেটিভ করে করি তাহলে কি হবে? ডোন্ট ওয়ার্ক হার্ড and you will fail.
আশা করি আমার উদাহরণটির মাধ্যমে তোমাদের যে নিয়মটি আমি লিখেছিলাম সেটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের নিয়মটাতে যাব। আমরা একটু বোর্ডে খেয়াল করি, ইফ প্লাস সেকেন্ড পার্সন ছাড়া অভিন্ন সাবজেক্ট, অর্থাৎ সেক্ষেত্রে সেকেন্ড পার্সন ছাড়া উভয় পাশে একই সাবজেক্ট হলে আমরা কি করি। সেক্ষেত্রে কমপ্লেক্স হলে আমরা ইফ তারপর শর্তের পর একটু কমা বসে এবং তারপর ফলটা বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স যখন আমি এটা করবো, সেই ইফটা বাদ পড়ে যাবে, তার বদলে শর্তের অংশটুকু বসবে, তারপরে কমার বদলে অ্যান্ড বসবে এবং তারপর ফলটা বসবে। এবং সিম্পলে যদি যাই তাহলে আমাদের যে কঠিন কাজটা করতে হয় তা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে দুটো ফাইনাইট ভার্ব থাকে তাদের মধ্যে একটিকে আমাদের নন ফাইনাইটে রূপান্তর করতে হয়, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকতে পারবে। তো আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শর্ত অংশ যেটা আছে সেই অংশের মেইন ভার্বটিকে আমাদের নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, বাই দিয়ে শর্ত অংশের যে মেইন ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত করব এবং তারপর একটা কমা দিয়ে ফলটা লিখে দিব। এভাবে আমরা সেকেন্ড পার্সন ছাড়া অভিন্ন সাবজেক্ট যখন থাকবে তখন সেগুলোর আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডের রূপান্তর করব। আমি দু একটি উদাহরণ দিলে তোমাদের বিষয়টি মনে হয় সহজ হয়ে যাবে। আমি যদি লিখি ইফ উই প্লে ইন দ্য রেইন, উই উইল ক্যাচ কোল্ড। আমি যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে, ইফটাকে বাদ দিতে হবে। তাহলে আমি শুরু করব, উই প্লে ইন দ্য রেইন, and we will catch cold. এখন আমি যদি এটাকে সিম্পলে রূপান্তর করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে শুরু করতে হবে আমাদের বাই দিয়ে। বাইয়ের পরে শর্ত অংশ যেটা ছিল সেটা হচ্ছে প্লে ইন দ্য রেইন, এটা হচ্ছে শর্ত, এই শর্তের এই ফলটা হবে। তাহলে আমি এখানে যেটা করব, বাইয়ের পরে প্লেইং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। বাই প্লেইং ইন দ্য রেইন, কমা, উই উইল ক্যাচ কোল্ড। একইভাবে যদি আমাদের এখানে নেগেটিভ শর্ত থাকে তাহলে আমি সেটা এখানে যখন করব তখন আমি এখানে নেগেটিভটাই ব্যবহার করব এবং এখানে ব্যবহার করব উইদাউট করে। আমরা এভাবে বা নট প্লেইং বা উইদাউট প্লেইং এইভাবে জিনিসগুলো আমরা করে ফেলতে পারি। এখন আমরা আজকে যে নিয়মগুলো শিখলাম সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ইফ। ইফের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কন্ডিশনাল। আমরা এই কন্ডিশন সম্পর্কে বা কন্ডিশনাল সম্পর্কে খুবই কম জানি বা ব্যাপারটা জানলেও আমাদের খুব একটা সহজে বুঝতে পারি না। তাই আমি আজকে আমার পরের অংশটুকুতে কন্ডিশনালের কিছু নিয়ম এবং কন্ডিশনালটা মনে রাখার কিছু নিয়ম তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আশা করি তোমরা সেটুকুও মনোযোগ দিয়ে করবে। তোমরা বোর্ডে কিছু উদাহরণ দেখতে পাচ্ছ, অর্থাৎ কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছ ইফ দিয়ে। কি আছে আমরা এগুলো একটু খেয়াল করি। ইফ ইট রেইনস আই ডু নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাই না। হতেই পারে বৃষ্টি হলে আমি স্কুলে যাই না, হয়তো আমার জ্বর আসে, ঠান্ডা লাগে বা অন্য কোনো সমস্যা হয়, আমি স্কুলে যাই না। আবার ইফ ইট রেইনস আই উইল নট গো টু স্কুল, এটাও কিন্তু হবে। আমি ভবিষ্যতের দিনের কথা ভেবে আমি বলতে পারি যে যদি কাল বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, এটাও হতে পারে। এখন আমাদের এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ প্যাসেজটার উপরে। প্যাসেজটা যদি আমাদের সম্পূর্ণটা প্রেজেন্টের উপরে ডিপেন্ড করা হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে ডু নট ইউজ করব। আর যদি আমাদের প্যাসেজটা ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলা থাকে সেই ক্ষেত্রে আমি উইল নট গো টু স্কুল ব্যবহার করব বা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সেক্ষেত্রে একটা কথা আমাদের বলা প্রয়োজন, ইফ প্লাস প্রেজেন্ট যখন থাকে তখন সেটাকে বলা হয় জিরো কন্ডিশন। আর যখন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ব্যাপারটা আসে তখন সেটাকে বলি আমরা ফার্স্ট কন্ডিশন।
এখন আমরা আসি পরের উদাহরণটিতে। পরের উদাহরণটিতে দেখতে পাচ্ছি এখানে টেন্সের একটা পরিবর্তন হয়েছে। ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো, আই উড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। তার মানে কি, এই অংশটুকুর যখন পাস্ট ফর্ম চলে আসলো তখন এই অংশটুকুরও পাস্ট ফর্ম চলে এসেছে। তার মানে এখানে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে গেল এবং এটার পরিবর্তনের সাথে এটার পরিবর্তন হয়ে গেল। একইভাবে যখন এটা আমাদের পাস্ট পারফেক্টে চলে আসলো তখন আমাদের এখানে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট হয়ে গেল। তার মানে এইটার সাথে ডিপেন্ড করে আমাদের এটা পরিবর্তন করতে হবে, প্রথম অংশটুকুর উপর ডিপেন্ড করে শেষ অংশটুকুর পরিবর্তন করতে হবে। একইভাবে যদি আমি শেষের অংশটুকুকে খেয়াল রাখি, ওইভাবেই আমাদের প্রথম অংশটুকুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, অথবা আমাদের এটা কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, কানেক্টর আসতে পারে, সেভাবে আমরা ব্যবহার করব। এখন এখানে একটা মজার বিষয় আছে। সেই মজার বিষয়টা কি? সেই মজার বিষয়টা হচ্ছে ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো, তার মানে কিন্তু বৃষ্টি হয়নি। আই উড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না এবং আমি স্কুলেও গিয়েছিলাম। এখানেও একই রকম, ইফ ইট হ্যাড রেইনড আই উড নট হ্যাভ গন টু স্কুল, যদি বৃষ্টি হয়ে থাকতো আমি স্কুলে যেতাম না। তার মানে বৃষ্টি কিন্তু হয়নি এবং আমরা স্কুলে বা আমি স্কুলে গিয়েছিলাম। যার জন্য এই ধরনের বাক্যগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট, অসত্য অতীত। আনরিয়েল পাস্ট বা অসত্য অতীত। আরেকটি কথা যেটা বলা প্রয়োজন, যে এই অংশটুকু যেভাবে আমরা করলাম, যে কন্ডিশন দিয়ে করলাম, সেই কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। আর এখানে দুটো অংশেই আমাদের একই অর্থ প্রকাশ করে, যদিও এখানে ইফ নেই, তারপরও এই হ্যাডটা শুরুতে বসাতেই আমাদের সেটা ইফের কাজ করেছে। তো এটাকেও আমরা একই রকম উদাহরণের ভিতরে নিয়ে এটাকে বলতে পারি থার্ড কন্ডিশন। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের অনেক উপকারে লাগবে। বিশেষ করে ইফের যে নিয়মগুলো দেখানো হলো সেটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সে নয়, তোমরা রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টর, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, অনেক ক্ষেত্রে তোমাদের উপকারে আসবে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।